বিশ্ব অর্থনৈতিক সংকটকালে বাংলাদেশও প্রভাবমুক্ত নয় বললেন প্রধানমন্ত্রী। সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। জনগণকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত বঙ্গবন্ধু কন্যা। 2 বছরে বিশ্বজুড়ে যুদ্ধ বেড়েছে 40%। আরেকটি বিশ্বযুদ্ধ না হলেও সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনু বাজারি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব অর্থনীতিতে সংকট চলছে, বাংলাদেশও এর প্রভাবমুক্ত নয়। সব বাধা অতিক্রম করে 2041 সালের মধ্যেই উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হবে বলে জানান তিনি। অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন তিনি। উৎপাদিত পণ্য শুধু রপ্তানি নয়, বাজার সৃষ্টি করার উপরও গুরুত্ব দেওয়ার কথা জানান সরকার প্রধান। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ এ প্রতিপাদ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থনীতি সমিতির সভাপতি অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত। সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতায় বলেন, উৎপাদন বেড়েছে, তাই দেশীয় পণ্য রপ্তানির মাধ্যমে বাজার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার। কোন দেশে কোন জিনিসের চাহিদা আছে, তার কোনটা আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি, সেটা খুঁজে বার করা। তাছাড়া আপনারা জানেন যে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করে তুলছি। আমরা এখন জমিগুলি নিয়ে রাখছি, ধীরে ধীরে আমি চাচ্ছি দেশি বিদেশি বিনিয়োগ হবে। ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সেখানে উত্থান পতন, চড়াই উচ্চাই থাকবেই, সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে। হতাশ হবার কিছু নেই, আর কেউ হতাশ হবেন না। সরকার প্রধান বলেন, কিছু মানুষকে সুযোগ সুবিধা দিতে জিয়ার আমল থেকেই খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি হয়েছিল। একটা রাজনীতিবিদ, তাদের একটা মানুষের কাছে একটা ওয়াদা থাকে, সেটা যদি না হয় এবং একটা পরিকল্পনা যদি না থাকে দেশকে নিয়ে, যে দেশকে আমি কোথায় নিয়ে যাব, একটা দিক নির্দেশনা যদি না থাকে, তো সে দেশ এগোতে পারে না। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলা করে মূল্যস্ফীতি কমিয়ে দেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে ধরে রাখতে সক্ষম হলেও যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে ধাক্কা এসেছে। 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সে বিশ্বাস আছে। সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি, কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে। বাইরে থেকে হঠাৎ এসে দেয়া উপদেশ নয়, অর্থনীতিবিদদের বৈশ্বিক জ্ঞান আহরণ করে এদেশের উন্নয়নে মেধা, বিবেক ও অর্জিত অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান সরকার প্রধান। আমরা নিজের পায়ে দাঁড়াবো, ভিক্ষা চেয়ে চলবো না, অন্যকে খাওয়াবো, প্রয়োজন অন্যকে খাওয়াবো। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ দেশের সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য দল। গণমানুষের এই মূল্যায়ন ধরে রেখে দেশকে এগিয়ে নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণভবনে শুভেচ্ছা জানাতে গেলে জনগণের পাশে থাকার নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা। এরপর সহযোগী সংগঠনের নেতারাও শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই মৃত্যু ঝুঁকি উপেক্ষা করেই দেশে ফিরেছিলেন। প্লেন কোনো মতে ল্যান্ড করতে পেরেছে, কিন্তু হাজার হাজার মানুষ, আমি কিন্তু প্লেন থেকে কোনো সিঁড়ি দিয়ে নামতে পারিনি, এত মানুষের চাপ ছিল। তখন ট্রাকটা নিয়ে যাওয়া হয় ওখানে, আর ট্রাকের উপরে একটা প্লেনের সাথে ট্রাকের উপরে একটা ময়ের মতো লাগাই দেওয়া হয়, সেটার উপর দিয়ে আমি
কোনো মতে ধরে আমাকে নামানো হয়। আমার মেয়ের পুতুল আমার সাথে ছিল। আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু আমি পেলাম বনানীতে সারি সারি খবর। বঙ্গবন্ধু কন্যা বলেন, রাজনৈতিক কর্মীদের সদিচ্ছা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আমাদের সুসংগঠিত রাজনৈতিক দল আছে এবং আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন, প্রত্যেকটা সহযোগী সংগঠন কিন্তু জনগণের পাশে সমান তালে দাঁড়িয়ে কাজ করেছে বলেই আমরা কিন্তু এই সাফল্য দেখাতে পেরেছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা। চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর পেছন পানে বাংলাদেশের অন্যরকম যাত্রা। সে কঠিন সময়ে স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে 1981 সালে 17 মে স্বদেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অসামান্য নেতৃত্বে সুসংগঠিত হয় আওয়ামী লীগ, গড়ে ওঠে আন্দোলন, ফিরে আসে গণতন্ত্র। যে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রী আজ বিশ্বের বিস্ময়। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 17 মে 1981 নির্বাসিত জীবনকে দূরে ঠেলে দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা। তার প্রত্যাবর্তনে জনতার সব পথ মেলে এক মোহনায়। বিমানবন্দরে লাখো মানুষের অভ্যর্থনা, শুধু নেই স্বজনেরা। 75-এর 15 আগস্ট দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে নির্মমভাবে নিহত হন জাতির পিতা। জার্মানি থাকায় শেখ হাসিনার সঙ্গে বেঁচে যান ছোট বোন শেখ রেহানাও। সামরিক শাসনের জাতাকলে নির্বাসিত গণতন্ত্র, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগকে ধ্বংসের পরিকল্পনা। তার অবর্তমানেই আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। দুঃখী মানুষের একজন হয়ে দেশে ফিরলেন তিনি। সামরিক শাসনের অবসান ঘটিয়ে মুক্তি পেল গণতন্ত্র। 17 মে ছিল বাঙালি জাতির জন্য এক নবযাত্রা। নেতৃত্বে সকলের কাছে গ্রহণযোগ্য মানুষই হলো বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা। সেই কারণেই শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের ঝান্ডাটি দেওয়া হয় এবং এটি যে সেদিন কর্মীদের সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত ছিল সেটি কিন্তু প্রমাণ হয়েছে। রাষ্ট্র ক্ষমতা জনগণ শেখ হাসিনাকে দিয়েছেন। শেখ হাসিনা মানুষের কাছে ওয়াদাবদ্ধ, যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তিনি এক এক করে পূরণ করেছেন। ষড়যন্ত্রকারীদের অপতৎপরতায় আবারও বাংলাদেশে নেমে আসে চরম বিপর্যয়। বারবার শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা হয়। 2004 সালে ভয়াবহ গ্রেনেড হামলা থেকে বেঁচে যান তিনি। 2007 সালেও দেশে ফিরতে বাধা দেয় 1-11-এর তত্ত্বাবধায়ক সরকার। কারাবরণ শেষে 2008 সালে ফের ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা। 5 মেয়াদে ক্ষমতায় থেকে অসাধারণ দক্ষতায় দেশ পরিচালনায় হয়েছেন মানবতার মা। পেয়েছেন মাদার তেরেসা, ইন্দিরা গান্ধী পুরস্কার সহ বহু সম্মাননা। উন্নয়ন দর্শনে বিশ্বজুড়ে বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধীরে ধীরে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্ব বিকশিত হয়েছে। আজকে তো বাংলাদেশ এক ভিন্ন জায়গায়। বঙ্গবন্ধু 73 সালে পরিকল্পনাটা দিলেন, সেই পরিকল্পনাতে 24% বিনিয়োগ কৃষির জন্য করেছিলেন। আজকের প্রধানমন্ত্রীও সবচেয়ে গুরুত্ব দেন কৃষিতে। বাংলাদেশের আরেক নাম যেমন বঙ্গবন্ধু, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির দিশারি বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনার উন্নয়ন দর্শন গড়বে সমৃদ্ধশালী বাংলাদেশ, অভিমত বিশ্লেষকদের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দৃষ্টি ফেরাচ্ছি বাজারের দিকে। 1 মাসের মধ্যে এলাচের দাম কেজি প্রতি বেড়েছে 1000 টাকা। জিরা সহ অন্যান্য মশলার দরও বেড়েছে। সরবরাহের ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম বাড়তি। কিছু সবজির দাম কমলেও কয়েকটির দাম 100-র ঘরে পৌঁছেছে। মাংস, ডিমের বাজারও কমেনি অস্থির ভাব। বাজার ঘুরে আরও জানাচ্ছেন পার্থ সারথী।
সবজির বাজার আরও চড়েছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 120 থেকে 140 টাকা। কাঁচা পেঁপের দাম ঠেকেছে প্রতি কেজি 100 টাকায়। কিছু কিছু সবজির দাম বাড়ছে, এরকম নতুন সবজি আপনার হচ্ছে কচুরমুখী আসছে, তারপরে আপনার পেঁপের দামটা একটু বেশি। ঝড় বৃষ্টি হইলে এগুলোতে বর্ষাকাল আসলে যে মরিচের দাম বাড়তি থাকে। টমেটো আমি গত মার্কেটে কিনছিলাম 40 টাকা করে, এখন আসছি দেখি যে 70 টাকা। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে প্রতি কেজি স্থান ভেদে 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী ও লেয়ার জাতের মুরগি 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। গরমের যে তাপ, ওই তাপ যদি আরও 4-5 দিন যদি থাকে তাহলে আরও কমে যাবে, মানে 180 টাকার মধ্যে হইব। ঠিক আছে বুঝলেন ভাই। আর সোনালী মুরগি গত সপ্তাহে 400 টাকা বেচি অরিজিনালটা, এই সপ্তাহে হলো 380 টাকা। খাসির মাংস আগের মতোই 1100 থেকে 1200 টাকা, আর গরুর মাংসের কেজি 750 থেকে 800 টাকা। টানা যাচ্ছে না ডিমের দামের লাগাম। 1 ডজন ডিম কিনতে ক্রেতার পকেট থেকে যাচ্ছে 150 টাকা। ডিমের দাম তো এবার সব রেকর্ড ভাঙিয়ে ফেলবো, যেহেতু এখন আপনার সিজন কিন্তু বাড়তির সিজনে এখনই তো প্রথম স্থানে যদি 150 টাকা ডজন চলে যায়, তাহলে সামনে তো আরও দুঃসিজনও আছে। প্রতিদিন সবজির দাম বাড়তেছে, আমাদের যারা মধ্যবিত্ত চলতে খুবই কষ্ট হচ্ছে। আমদানি করা কয়েকটি পণ্যের বাজারও ঊর্ধ্বমুখী, বিশেষ করে জিরা, এলাচ, আদা, রসুনের দরও বাড়তি। তাইলে এমন সবসময় বাড়ে, তো এবার বাইরে গেছে, অতিরিক্ত বাইরে গেছে। যেমন গত বছর আপনার এলাচের কেজি আসলো আমাদের কিনা আসলো 1800-1900 টাকা, আমরা বেশি 2400 টাকা। এবার আমাদের যেমন 1 কেজি এলাচের 900 টাকা বাইরে গেছে। চাল, ডাল, আটা, ময়দা, সোয়াবিন তেলসহ অন্যান্য নিত্যপণ্য আগের দামে বিক্রি হচ্ছে। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধ সংঘাত। ইউক্রেনের পর ইসরায়েল হামাস যুদ্ধে এখন সুপার পাওয়ারগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট। সরাসরি একে অন্যের সঙ্গে যুদ্ধে না জড়ালেও তাদের মদদ, অর্থ ও অস্ত্র সহায়তায় বিভিন্ন দেশে চলছে সংঘাত। বিভিন্ন সংস্থার তথ্য মতে 234টি দেশের মধ্যে 168 দেশে কোনো না কোনো যুদ্ধ বা সংঘাত চলছে। 2 বছরে 40% বেড়েছে যুদ্ধ সংঘাত। বিশ্লেষকদের কেউ কেউ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করলেও অনেকে বলছেন বিশ্বযুদ্ধ না হলেও বাড়বে সংঘাত, যা চলবে দীর্ঘমেয়াদে। এসব নিয়ে 21 স্পেশালে দুলি মল্লিকের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব। ধ্বংস, মৃত্যু, আর্তনাদ, যুদ্ধ সহিংসতার নতুন যুগে পৃথিবী। ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া, বিশ্বের প্রায় সব অঞ্চলেই বাড়ছে যুদ্ধ সংঘাতের দামামা। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে বিশ্ব। শতাব্দীর সবচেয়ে বড় মানবিক বিপর্যয় ঘটছে এখন ফিলিস্তিনের গাজায়। ইসরায়েলি আগ্রাসনের 7 মাসে 35,000-এর বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। গাজা যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ফিলিস্তিনিদের পক্ষে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতিরা, সিরিয়া, ইরাক ও ইরান অবস্থান নিয়েছে। ইসরায়েলের পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। অস্ত্র নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক আইন অমান্যের পাশাপাশি নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে হামলা, ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে পশ্চিমারা। ইউরোপে সংকটের শুরু 2022 সালের ফেব্রুয়ারিতে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ ঠেকাতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। 2 বছর ধরে এই যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ ন্যাটোভুক্ত দেশগুলো। রাশিয়ার সঙ্গে রয়েছে উত্তর কোরিয়া, ইরান, চীন। দুপক্ষেই বাড়ছে পারমাণবিক অস্ত্র প্রয়োগের ঝুঁকি। সংঘাত চলছে আফ্রিকায়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে আফ্রিকায় অন্তত 35টি সংঘাত চলছে। এছাড়া কোরীয় উপদ্বীপ, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বিপরীতে আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিভিন্ন সংস্থার তথ্য মতে বিশ্বে এখন প্রতি 6 জন মানুষের মধ্যে অন্তত একজন যুদ্ধ সংঘাতের মধ্যে বসবাস করছে। 1 বছরে 79টি দেশে বেড়েছে সংঘাতের মাত্রা। ভূ রাজনৈতিক প্রতিযোগিতার জেরে নিজ দেশের সীমান্তের বাইরে এখন সংঘাতে যুক্ত 90টি দেশ। এমন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠে। আমরা এখন যুদ্ধ ও আগ্রাসনের নতুন এক যুগে প্রবেশ করেছি। ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, পূর্ব এশিয়া, বিশ্বের সর্বত্রই যুদ্ধ চলছে। আমরা যদি নতুন বিশ্ব ব্যবস্থা না গড়ি, কয়েক বছরের মধ্যে বিশ্বে আরো অনেক এলাকায় যুদ্ধ শুরু হবে। ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি সংঘাত দীর্ঘ করছে বলে মনে করেন অনেকে।
যুক্তরাষ্ট্র একদিকে আঞ্চলিক যুদ্ধ বন্ধের কথা বলছে, অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে। আমার মনে হয় পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও বাইডেন প্রশাসন কিছুই করছে না। বিশ্লেষকদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মার্কিন নেতৃত্বাধীন এক মেরুকরণ বিশ্ব ব্যবস্থায় ফাটল ধরেছে। বিশ্বে এখন বহু মেরুকরণ ব্যবস্থা স্পষ্ট। যুদ্ধ সংঘাত বন্ধে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সংস্কার জরুরি বলে মত তাদের। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। সংবাদে পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকবে। কুমিল্লার ১৪ গ্রামে যাত্রীবাহী বাহন উল্টে ৫ জন নিহত, আহত আরো ১০ জন। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বললেই সেভিংস করতে পারছি ডিজিটালি। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর ২টার সংবাদ। কুমিল্লা ১৪ গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছেন ৫ জন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। উপজেলার বাতিশা ইউনিয়নের বসন্তপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের যাত্রীবাহী বাসটি মহাসড়কের ১৪ গ্রামে বসন্তপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে বাস উল্টে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়, আহত হন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ২ জন কক্সবাজারের মোহাম্মদ হোসেন ও বদরুল হাসান ইয়াদ। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। পঙ্গুত্ব বরণ করে পরিবারের বোঝাও হচ্ছেন অনেকে। মহাসড়কে অবাধে চলছে লেগুনা ব্যাটারি চালিত অটোরিকশা ছাড়াও ফিটনেসহীন গাড়ি, আর এই কারণেই মহাসড়ক হয়ে উঠছে অনিরাপদ। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল সালামের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে কেড়ে নিয়েছে সুনামগঞ্জের কৃতি সন্তান বাউল হাসানকে। মহাসড়কটিতে প্রতিনিয়ত ঘটে চলেছে এ ধরনের সড়ক দুর্ঘটনা। অদক্ষ অপ্রাপ্তবয়স্ক চালক, লেগুনা, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা সহ লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ির অবৈধ চলাচল এবং যত্রতত্র গাড়ি পার্কিং ঘটাচ্ছে এসব দুর্ঘটনা। ট্রাফিক ব্যবস্থা যুগোপযোগী না হওয়ায় মহাসড়কে পুলিশের চাঁদাবাজির পেছনে অনেকাংশে দায়ী বলেও অভিযোগ ভুক্তভোগীদের। সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই, সিগন্যাল দিলে না, এর কারণে রাস্তাঘাট বেশিরভাগই অ্যাক্সিডেন্ট ঘটে। ড্রাইভিং লাইসেন্স চাইলো নাই, সরি হেলমেট, সরি নাই, আনি নাই, ঠিক আছে ৫০০ টাকা দেন, ১০০০ টাকা দেন, চাইরা দিল, অ্যাক্সিডেন্ট তো বাড়বেই। অনেক কম বয়সী ছেলেরা, তারা কোনো লাইসেন্স নাই, তো এই দিকটা যদি আমরা মানে পুলিশ প্রশাসন একটু নজর দেন, তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেকটা কমে আসবে। সিগন্যাল বুঝে না এবং তারা ডানে যাবে না বামে যাবে, তাদের কোনো সিগন্যাল দেওয়ার কোনো মেন্টালিটি নাই, যে কোনো জায়গায় হুট করে দাঁড়িয়ে যায়। এসব অনিয়ম, অপরাধ রোধ এবং আইনের কঠোর প্রয়োগ সহ সচেতন হতে হবে সাধারণ মানুষকেও। সিএনজি, লেগুনা, এই প্যাটার্নের যে গাড়িগুলো আছে ম্যাক্সিমামেরই আপনার ড্রাইভিং লাইসেন্স নেই। আমার মনে হয় প্রশাসন এই বিষয়ে আরও উদ্যোগী হতে হবে। প্রশাসনের আরও উদ্যোগী হলে আমরা আসলে সুনামগঞ্জে নিরাপদ সড়ক করতে পারবো। অদক্ষ অপ্রাপ্তবয়স্ক চালক এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ড্রাইভার যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা গড়ে প্রতি মাসে প্রায় ৩০০ থেকে ৪০০ মামলা রুজু করছি, বিশেষ করে ট্রাফিক আইনের আওতায়, যাতে লোকজন আরও অধিক সচেতন হয় এবং ড্রাইভিং লাইসেন্স করিয়ে নেয়। গত বছরের জানুয়ারি থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মহাসড়কটিতে ২৭টি দুর্ঘটনায় মারা গেছেন ৩৯ জন, আহত হয়েছেন ২৮ জন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। ১৭ মে শেখ হাসিনা দেশে না ফিরলে মুক্তিযুদ্ধের বাংলাদেশও ফিরে আসতো না বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম ERDFP। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচকরা গত ১৫ বছরে দেশের যোগাযোগ উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন। শেষ করছি দুপুর ২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
বিশ্ব অর্থনৈতিক সংকটকালে বাংলাদেশও প্রভাবমুক্ত নয় বললেন প্রধানমন্ত্রী, সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। জনগণকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান, স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত বঙ্গবন্ধু কন্যা। 2 বছরে বিশ্বজুড়ে যুদ্ধ বেড়েছে 40%, আর একটি বিশ্বযুদ্ধ না হলেও সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।